72-73 যে ট্যাগিং কালচার যে তখন থেকে শুরু হয়েছে, এর ব্যাপকতা ছিল আর অনেক বেশি। ট্যাগিং এর ভয়ে আমরা কথা বলতে পারি না। 73 সালের নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে। স্বাধীনতার পর 1972 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের যে শাসন আমল ছিল, সেই শাসন আমলের অত্যাচার এবং বিভিন্ন যে অপকর্ম, সেই অপকর্মের খতিয়ান তুলে ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে চলছে প্রদর্শনী। এই প্রদর্শনীতে আপনারা দেখতে পাচ্ছেন যে পেপার কাটিংগুলো রাখা হয়েছে, সেগুলো 1972 থেকে 1975 পর্যন্ত যে রক্ষী বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে অপকর্ম, সেগুলোকেই তুলে ধরা হয়েছে। 72 থেকে 75 সালের মধ্যে তৎকালীন যে আওয়ামী সরকার, যে আওয়ামী সরকারের নেতৃত্বে ছিল শেখ মুজিব, সেই আওয়ামী সরকারের যেই অপকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা বিরোধী দলের উপর অনেক বেশি পরিমাণে সেই সময় নির্যাতন করেছিল। অর্থাৎ আমরা মনে করি যে হয়তোবা আওয়ামী লীগ এসে এই শেষের 16 বছর এসে ফ্যাসিস্ট হয়েছে, কিন্তু এটা আসলে সত্য না। বরঞ্চ ইতিহাসের সেই 72 থেকে 75 সালের যে সময়টা, সেই সময় থেকেই তারা আসলে ফ্যাসিস্ট ছিল। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে বিভিন্নভাবে ব্যাংক ডাকাতি, মানুষের জীবন নিয়ে মানুষের উপর নির্যাতন করা, রক্ষী বাহিনীর মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা, কিংবা 1973 সালের যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের মাধ্যমে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে নির্মমতার যে ঘটনাগুলো আমরা দেখলাম যে 1974-এর যে দুর্ভিক্ষ, যেই দুর্ভিক্ষে প্রায় কয়েক হাজার মানুষ মারা গেছে, এই ধরনের বিষয়গুলো আর কি এখানে ফুটে উঠেছে। তো এই ধরনের কাজ আরও বেশি জারি রাখা দরকার। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। 72 থেকে 75 পর্যন্ত আমরা এক ধরনের মুজিবকে আর কি চিনতাম, এবং গত 16 বছর আমরা পড়ালেখা করে এসেছি যে মুজিব সব জায়গায় সর্বা ছিল এবং সে আর কি সর্বক্ষমতার অধিকারী ছিল। তাকে বলতে গেলে মানুষ কখনো কোনো প্রশ্ন করতো না, এবং পাশাপাশি সে আর কি বাংলাদেশের ইতিহাসের সেরা বলতে গেলে শাসক ছিল। এই কথাগুলো যে ভুল, এই জিনিসটা আমরা এই এক্সিবিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি। এমন এখানে বলতে গেলে 72-এর রক্ষী বাহিনীর অত্যাচার থেকে শুরু করে, যেটা বলতে গেলে পরবর্তীতে আমরা হাসিনার র্যাব হিসাবে দেখেছি। র্যাব ডিজিএফআই যে কাজ করেছে, তখন সে মুজিব বাহিনী, রক্ষী বাহিনী দিয়ে এই কাজগুলো করেছে। সাধারণ মানুষকে ঠ্যাঙ্গাইছে, কারণ তারা অন্ন চাইছে, বস্ত্র চাইছে। এবং এখানে বলতে গেলে 72-73 যে ট্যাগিং কালচার যে তখন থেকে শুরু হয়েছে, যে কোনো কিছু বললে রাজাকার বলে কাটিয়ে দাও, অ্যাভয়েড করে যাও, ওই ট্যাগিং কালচার তখন থেকে শুরু হয়ে গেছে। এরপরে 73-এর নির্বাচন, আমরা বলতে গেলে স্বাধীনতার পরে যে প্রথম নির্বাচনটা পেয়েছে, ওই নির্বাচন থেকে বলতে গেলে কারচুপির যেই ট্রেন্ডটা আছে, ওই ট্রেন্ডটা শুরু হয়েছে, যেটা বলতে গেলে হাসিনা পরে ক্যারি অন করছে। তো ওই জায়গা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জাসদের নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জাসদের মনোনয়ন যে দাখিল করতে যাচ্ছে তাকে কিডন্যাপ করে ফেলতেছে। এমনকি বলতে গেলে নির্বাচনের এবং ঘোষণাও বলতে গেলে নির্বাচনের যে ফলাফল থাকে, সেটা গণভবন থেকে ঘোষণা করা হচ্ছে, গণভবনে ব্যালট বক্স নিয়ে আসা হচ্ছে। এইরকম মহা কারচুপে আমরা আর কি 73 নির্বাচন দেখতে পাচ্ছি। অবশেষে বলতে গেলে 74-এ ভয়াবহ দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি, যেই জায়গায় লঙ্গরখানার মতন জিনিসপত্র উনি ইন্ট্রোডিউস করছিলেন। এবং পাশাপাশি যে জিনিসটা হাসিনা আমরা দেখছি যে মানুষের অবস্থা খারাপ, সে পার্টি করে বেড়াইতো, সে বিভিন্ন জায়গায় মুজিব বর্ষ পালন করে বেড়াইতো। ওই জায়গায় আমরা 74 সালের অক্টোবরের সময় যখন ভয়াবহ দুর্ভিক্ষ ছিল, সেই গণভবনে আর কি ইফতার পার্টি আয়োজন করতেছে। এই রকম জিনিসপত্র আমরা দেখতে পারছি। অপ্রতুল তখনকার যে পেপার পত্রিকা আমরা তখনও পড়তাম, ওগুলার একটা ছিটে ফোটা অংশ এখানে এখন দেখা যাচ্ছে আর কি। এগুলা হয়তো এরা কালেকশন করে আনছে বাচ্চা মানুষ, কিন্তু আসলে এর ব্যাপকতা ছিল আর অনেক বেশি। তখনকার পেপার পত্রিকাগুলা এইসব বিষয়ে অনেক বেশি সোচ্চার ছিল, বিশেষভাবে গণকণ্ঠের মতো পত্রিকা বা আর দুই একটা ছিল। রাষ্ট্র বলতো এগুলা সবই বন্ধ করে দেওয়া হইলো, 4টা পত্রিকা রেখা বাকি সবই বন্ধ করে দিল। কিন্তু খোলামেলা এসব কথা বলাও আর একটা মুশকিল। আসলে এই ট্যাগিংয়ের ভয়ে আমরা কথা বলতে পারি না। আমরা যারা নিরপেক্ষতা বজায় রাখতে চেষ্টা করি, যে সত্য কথাটা বলতে চাই, আমরা ট্যাগিংয়ের ভয়ে এখন আর সেটা বলতে পারছি না। ট্রান্সপারেন্সি সোসাইটি থেকে আসলে চেষ্টা করেছি 1972 থেকে 1975 সালের যে অনালোচিত অধ্যায়টি রয়েছে বাংলাদেশের ইতিহাসের, সেটিকে তুলে ধরার জন্য। এবং আমরা নিজেরা গবেষণা করতে গিয়ে আসলে দেখেছি যে 73 সালের নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে, কিভাবে রক্ষী বাহিনীর
দ্বারা মানুষের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ৭৪-এর দুর্ভিক্ষের সময় কিভাবে সরকারি অব্যবস্থাপনার কারণে মানুষ প্রায় একেবারে মৃতপ্রায় হয়ে গিয়েছিল। সুতরাং এই যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমাদের এখানে মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা ছিল এটাই যে বাংলাদেশের ইতিহাসের বহুমাত্রিকতাকে তুলে ধরা। অর্থাৎ আমাদের ইতিহাসের এত ডাইমেনশন, এটাকে একমাত্রিকভাবে বিশ্লেষণ করলে চলবে না, বরং এই ইতিহাসের বহু দিক নিয়ে নানাবিধ আলোচনা আমাদেরকে ইতিহাসের জায়গা থেকে স্থান দিতে হবে। এবং চ্যালেঞ্জের কথা যদি বলি, আসলে আমরা মনে করি যে যারা তরুণ গবেষক আছে, যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে গবেষণা করতে চায়, তাদের জন্য আসলে আমাদের আর্কাইভগুলো উন্মুক্ত করে দেওয়া উচিত, এবং একই সঙ্গে আর্কাইভের পাশাপাশি পৃষ্ঠপোষকতা অনেক বেশি পরিমাণে জরুরি। সুতরাং আমাদের পৃষ্ঠপোষকতার ব্যবস্থাও যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি এ ধরনের সুন্দর কাজ আমরা আরও উপহার দিতে পারব।